আচ্ছা, আগের দিন একটা সমস্যার কারণে তোমাদের ক্লাসটা রেকর্ড করা যায়নি। সমস্যাটা হলো তোমাদের ক্লাসের ডিউরেশনটা অনেক বেশি হয়ে গেছে, ক্লাস টাইমটা। তো সে আপলোড করার ক্ষেত্রে একটু সমস্যা ছিল, সেই কারণেই হয়নি। আহ, পরের বার থেকে আশা করছি এটা ঠিক হয়ে যাবে। আর উম, তোমাদের 17 তারিখ মানে আজকের ক্লাসটাও এই সমস্যাটা হয়েছে। তো দেখা যাক, পরের ক্লাস থেকে আশা করি ঠিক হয়ে যাবে, এই অসুবিধাটা হবে না। তো আজকে আমি সেই কারণেই রেকর্ড করে ক্লাসটা পাঠাচ্ছি। এটা লাইভ ক্লাস নয়, এটা রেকর্ড ক্লাস। বুঝতেই পারছো, তোমাদের ম্যাডামের গলা পাচ্ছ না, আমার গলাটাই পাচ্ছ। হুম। আহ, তো আমি ম্যাডামের কাছ থেকে যেটুকু জেনেছি, তোমাদের আগের যে ক্লাসটা হয়েছিল, মানে আজকে 17 তারিখের নয়, তার আগে যে ক্লাসটা হয়েছিল, সেখানে তিনটে তোমরা কাজ করেছো, তিনটে টেবিল নিয়ে কাজ করেছো। তো ফার্স্ট যে টেবিলটা নিয়ে তোমরা কাজ করেছো, যেখানে কি ছিল, কিছু ডেটা ছিল, যেখানে টাইটেল ছিল, ফার্স্ট নেম ছিল, লাস্ট নেম ছিল। তো আমাদের ডিসপ্লে করাতে হবে ফুল নেম, ঠিক আছে? তো এখানে একটা টেক্সট ফাংশন আছে, কনক্যাটিনেট বলে একটা ফাংশন আছে, কনক্যাটিনেট। এই ফাংশনটা কি কাজ করে? এটা হচ্ছে সংযোগ করার জন্য, ঠিক আছে? তোমাদের বইটাতে এই কাজটা কত পেজে আছে, সেকেন্ড একটু দাঁড়াও। পেজ নাম্বার 41 আছে। টেবিলটার সঙ্গে মিলিয়ে নাও। আমি এখানে একটা এক্সট্রা ফিল্ড যোগ করেছি। ফিল্ড মানে কি? কলাম। ফিল্ড অ্যাকচুয়ালি ভাষাটা হচ্ছে ডেটাবেসের ভাষা। তো এখানে এটা যেহেতু ডেটাবেস নয়, এক্সেল একটা স্প্রেডশিট, ঠিক আছে? এখানে রো আর কলামের কম্বিনেশন, রো আর কলাম থাকে। আর ডেটাবেস হলে কি হয়? ডেটাবেসে হচ্ছে ফিল্ড আর রেকর্ড, এগুলো থাকে। যখন এক্সেলে যেটাকে আমরা বলছি কলাম, ডেটাবেসে বলা হয় ফিল্ড। এক্সেলে আমরা যেটাকে বলছি রো, ডেটাবেসে সেটাকে বলা হয় রেকর্ড। আরও অনেক ডেটাবেসের অনেক ভাষা আছে, এনটিটি, টাপেল, এরকম অনেক ভাষা পাবে, সেগুলো ডেটাবেসের ভাষা। তো এখানে রো, কলাম, সেল এগুলো নিয়ে আমরা বলি এক্সেলে। তো যাই হোক, একটা এক্সট্রা আমি কলাম নিয়েছি, যেটার হচ্ছে ফিল্ড নেম, শর্ট নেম, ঠিক আছে? এটাও আমরা আজকে দেখব। তাহলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে, মানে শেষ যেটা আছে কাজটা, সেক্ষেত্রে অসুবিধা হবে না, সোজা হয়ে যাবে, ইজি লাগবে আর কি। তো প্রথম আসা যাক ফুল নেম। তো এই ফুল নেম করতে গেলে আমাদের কি করতে হবে? ফুল নেমটা কেমন হবে? মিস সন্তু ঘোষ। সন্তু ছেলের নাম বা মেয়ের নাম আমি জানি না। মিস সন্তু ঘোষ। এইবার এটাকে কি করতে হবে? আমাকে একবার মানে একটাতে ডিসপ্লে করতে হবে। তিনটে সেল থেকে তুলে এনে আমাকে একটা সেলে ডিসপ্লে করতে হবে। তোমরা হয়তো ম্যাথমেটিক্যাল ফাংশন জানো, সাম। সেখানে কি হয়? তিনটে নাম্বার বা একাধিক নাম্বারকে আমি তুলে এনে যোগ করতে পারি। তো যদি আমি টেক্সটকে যোগ করতে যাই, সেক্ষেত্রে তো আর সাম দিয়ে হবে না, সেটা তো নাম্বার ফাংশন ছিল। তো এখানে আমাকে টেক্সট ফাংশন ব্যবহার করতে হবে। সেটা কি? সামের মতোই একটা ফাংশন আছে, যেটাকে বলা হয় কনক্যাটিনেট। ইকুয়াল কনক্যাটিনেট। এক কাজ করবে, পুরোটা হাতে লিখবে না, ইকুয়াল দেবে। কন লিখলে দেখো একটা লিস্ট চলে এলো, আসছে না? এবার এখানে তুমি অ্যারো, তোমার যে কিবোর্ডের অ্যারোগুলো আছে না, অ্যারোগুলোর উপরে, অ্যারোগুলোতে প্রেস করে ওপর নিচ নিয়ে যাবে। এবার যেটা তোমার প্রয়োজন, ধরো আমার এইটা প্রয়োজন, তো আমি ট্যাব প্রেস করব, ওটা এখানে চলে আসবে। তাহলে আমাকে পুরোটা হাতে লিখতে হলো না, তাই তো? এবার টাইটেল, কমা, আর কোনটা যোগ করব আমি? ফার্স্ট নেম। ফার্স্ট নেম দিলাম, কমা, লাস্ট নেম। একটা সমস্যা আছে, সেটা বলছি। লাস্ট নেম তিনটে চলে এলো, ব্র্যাকেট শেষ করে দিলাম, এন্টার। দেখো রেজাল্ট বেরিয়েছে, তিনটে যোগ হয়ে গেছে। কিন্তু সমস্যা একটা হয়েছে, কি সমস্যা হয়েছে? যে এই ফার্স্ট নেম আর লাস্ট নেম এর মধ্যে যে স্পেসটা ছিল, সেই স্পেসটা কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে এই সমস্যাটা সমাধান করবো কেমনভাবে? স্পেসটাকে রিমুভ কি করা যাবে? হ্যাঁ, করা যায়, স্পেসটাকে রিমুভ করা যায়। কেমনভাবে রিমুভ করবে? এই ফাংশনটা যখন লিখছো না, আমি কি দিলাম? প্রথম টাইটেলটা দিলাম, কমা দিলাম, ফার্স্ট নেম, কমা। এইবার আমি একটা স্পেস অ্যাড করব। তাহলে একটা স্পেস আমি দিই। শুধু স্পেস দিলে কি হবে? হবে না, ডাবল ইনভার্টেড কমার মধ্যে একটা স্পেস রাখতে হবে, কমা, তারপর লাস্ট নেম।
আচ্ছা, ডাবল ইনভার্টেড কোমার মধ্যে কেন রাখলাম, বা তোমরা হয়তো কাজের ক্ষেত্রে ইতিমধ্যেই দেখে ফেলেছো যে ডাবল ইনভার্টেড কোমা দিতে হয় কিছু কিছু জায়গায়। কেন দিতে হয় সেটা একটু বলে নিই। আচ্ছা হ্যাঁ, আগে এটা দেখে নাও, ডাবল ইনভার্টেড কোমা শুরু শেষ, এর মধ্যে একটা স্পেস আছে, তারপর কমা, তারপর লাস্ট নেমের সেলটাকে দিলাম, দিয়ে এন্টার। এবার এটাকে ড্র্যাগ করে দাও, হয়ে যাবে। এটাকে, এই পদ্ধতিটাকে বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ মেথড। আচ্ছা হ্যাঁ, এবার এই ডাবল ইনভার্টেড কোমা কেন ব্যবহার করা হয়, কারণ তুমি যদি ডাবল ইনভার্টেড কোমার মধ্যে কোনো টেক্সট রাখো, সেটাকে মেশিন একটা এক্সটার্নাল টেক্সট হিসেবে ধরে। এক্সটার্নাল টেক্সটটা কি, এই ধরো তুমি যে কনক্যাটিনেট টাইপ করছো, এটাও তো একটা টেক্সট, বা A2 অ্যালফা নিউমেরিক যেটা আছে, এটাও একটা টেক্সট। তো এগুলো কিন্তু তুমি যদি ডাবল ইনভার্টেড কোমা না দাও, সেক্ষেত্রে মেশিন কী ভাববে, এটা কোনো ফাংশন, যেমন কনক্যাটিনেট একটা ফাংশন, বা এটা কোনো সেল অ্যাড্রেস, আইদার এটা নাম্বার। যখন আমি ডাবল ইনভার্টেড কোমা দিচ্ছি, তখন মেশিন ভাববে যে না, এটা কোনো সেল অ্যাড্রেসও নয়, এটা কোনো ফাংশনও নয়, এবং এটা কোনো নাম্বারও নয়। ওকে, এই জন্য ডাবল ইনভার্টেড ডাবল কোট ব্যবহার করতে হয়। ডাবল কোট শুরু, ডাবল কোট শেষ, ঠিক আছে? তাহলে এইটা গেল ফুল নেম। আচ্ছা, লোয়ার কেস একদম ভেরি ইজি, খুব সাধারণ জিনিস। কি, তুমি লোয়ার কেসের মধ্যে লোয়ার কেস লিখলে তারপর সেল অ্যাড্রেসটা দিতে পারো, বা ওই টেক্সটটাকে তুমি হাতেও টাইপ করে দিতে পারো। হাতে টাইপ করলে কি হয়, আমরা ওটা ড্র্যাগ করতে পারি না, ড্র্যাগ করলে আর রেজাল্ট পাবো না, যার জন্য আমরা কী হয়, সেল অ্যাড্রেসটাই দিই। যাই হোক, ওই টেক্সটটা বা সেল অ্যাড্রেসটা হাতে টাইপ করতে পারো, তার আগে লোয়ার ব্যবহার করতে হবে। কি হবে, তুমি যে টেক্সটটাকে ওখানে দিচ্ছ বা লিখছো, সেটা পুরোটাই স্মলে চলে আসবে। ধরো এই জায়গায় আমি প্রথম লিখি লোয়ার ব্র্যাকেট শুরু, ধরো লিখলাম, এখানে সব ক্যাপিটাল লিখছি, হলদিয়া। দেখো আমি ক্যাপিটালে লিখেছিলাম, কিন্তু এখানে স্মলে ডিসপ্লে করছে, ঠিক আছে? এবার এখানে আমি ডাবল ইনভার্টেড ডাবল কোট দিয়ে করলাম। তোমরা এটা সেল অ্যাড্রেস নিয়েই করবে, বেশিরভাগ সময় আমরা সেল অ্যাড্রেস নিয়েই কাজটা করে থাকি। তো ফুল নেম যেখানে আছে ওখানে ক্লিক করবে, ওর সেল অ্যাড্রেসটা চলে এলো, ব্র্যাকেট শেষ করে দাও, এন্টার। কি দেখতে পাচ্ছি, সব স্মলে ডিসপ্লে করছে, তাই তো? একদম হাতি ঘোড়া কিচ্ছু নেই, জাস্ট লোয়ার ব্যবহার করো, সেল অ্যাড্রেসটা দাও, হয়ে গেল। মানে ব্র্যাকেটের মধ্যে সেল অ্যাড্রেসটা দাও, মানে তুমি ফাংশন ব্যবহার করলে দিয়ে তোমাকে ব্র্যাকেট দিতে হবে, তাই তো? ওর মধ্যে সেল অ্যাড্রেসটা দাও, এন্টার, কাজ শেষ। আপার কেস ওর উল্টোটা। আমরা যখন অফিস ওয়ার্ডে কাজ দেখেছিলাম, ওখানে চেঞ্জ কেস বলে একটা ছিল না? অফিস ওয়ার্ড, এই জায়গাটা 5 ধরনের কেস দেখেছিলাম, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, টগল কেস, তাই না? এখানে এই 3টে কেসকে তুমি পাবে, লোয়ার কেস, আপার কেস আর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, যেটাকে তোমরা প্রপার কেস নামে জানো। আসছি, সেটাতে আসছি। আচ্ছা, আপার কেস, আপার কেসটা কি, ওই যেটা তুমি লোয়ার কেসে বের করলে ওটাকেই আপার কেসে দেখাবে। লোয়ার কেস মানে তোমার টেক্সটটা পুরোটাই স্মলে হয়ে যাবে, আপার কেস মানে টেক্সটটা পুরোটা ক্যাপিটালে হয়ে যাবে, এন্টায়ার টেক্সটটা, পুরো টেক্সটটাই ক্যাপিটালে হয়ে যাবে। ইকুয়াল আপার ব্র্যাকেট শুরু, লোয়ার কেস যেটা আছে ওটা সেল অ্যাড্রেস দিয়ে দিলাম, ব্র্যাকেট শেষ। ওকে, ট্র্যাক করে দাও। আচ্ছা, এই বারবার বড় করা ছোট করা এটা সমস্যা আছে। একটা জিনিস তোমরা করবে, এই এফে যখন ক্লিক করছো পুরো কলামটা, এন্টার কলামটা সিলেক্ট হয়ে গেল। ধরো এন্টায়ার রোকে সিলেক্ট করবে, ওই যে রো নাম্বার আছে ওই নাম্বারের উপর ক্লিক করবে, এন্টায়ার রোটা সিলেক্ট হয়ে যাবে। এন্টায়ার কলাম মানে পুরো কলামটাকে সিলেক্ট করবে, ওই কলাম যে লেটারটা আছে ওখানে ক্লিক করবে, পুরো কলামটা সিলেক্ট হয়ে গেল। দিয়ে কোথায় আসবে, এই হোম ট্যাবের মধ্যেই, হোম ট্যাবে আমি আছি, হোম ট্যাবের মধ্যেই আসবে, এসে এখান থেকে যে ফরম্যাট এখানে ক্লিক করবে, ক্লিক করে অটো ফিট কলাম উইথ, ঠিক আছে? তবে এটা সবগুলো কাজ হয়ে যাওয়ার পর এবার হচ্ছে টাইটেল কেস।
টাইটেল কেসটা কি হবে? টাইটেল কেসটা আমরা প্রপার কেস বলে একটা জানি। প্রপার কেস হচ্ছে কি, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল হবে। ঠিক আছে, এটা পরীক্ষায় তোমাদের আসে, পরীক্ষায় জিনিসটা পাবে যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটাকে আমরা কোন কেস হিসেবে জানি? প্রপার কেস। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা প্রচুর আসে, তোমরা এটা লিখেও রাখতে পারো, নোট করতে পারো। ওকে, আচ্ছা হ্যাঁ, টাইটেল কেস মানে এখানে আমি প্রপার কেসটা দেখবো। এখানে কি হবে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা। এবার মেশিন কি করে বোঝে বলো তো এগুলো ওয়ার্ড? কারণ এর কাছে কমান্ড আছে যে যখনই ও স্পেস পাবে, হয় শুরুর ক্যারেক্টারটাকে নেবে, শুরুর ক্যারেক্টারটাকে ক্যাপিটাল করবে, দেন যেখানে ও স্পেস পাবে স্পেসের পরের ক্যারেক্টারটাকেও ক্যাপিটাল করবে, যেখানেই ও স্পেস পাবে স্পেসের পরের ক্যারেক্টারটাকেও ক্যাপিটাল করে দেবে। ঠিক আছে, ইকুয়াল প্রপার, আমি কিন্তু পুরোটা টাইপ করছি না, চলে এলেই আমি ট্যাব প্রেস করছি, ওটা এখানে চলে এলো। এই আপার কেসটাকে নিলাম, ব্র্যাকেট শেষ করে দিলাম, এন্টার। কিচ্ছু নয়, প্রপার যে আপার কেসটা আছে ওটাকে ওখানে ক্লিক করলাম, সেল অ্যাড্রেসটা চলে এলো, ব্র্যাকেট শেষ করে দিলাম। বোঝা যাচ্ছে? এবার হচ্ছে, আশা করছি বুঝতে পেরেছো সবাই। যদি কোনো অসুবিধা হয় তাহলে গ্রুপে জানাবে, ঠিক আছে? আমি বা ম্যাডাম যেই থাকুক সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এবার হচ্ছে শর্ট নেম। শর্ট নেমটা কি, কেমনভাবে হবে? শর্ট নেমটা তোমাদের বইটাতে নেই, আমি এখানে ইচ্ছা করেই দিয়েছি এটা, যাতে এখানে আরও একটা ফাংশন আমরা দেখব শর্ট নেমটা কেমন হয়। ধরো এই যে অনির্বাণ সিনহা বা কালাম হোসেন, এদের শর্ট নেমটা কেমন হবে? এ সিনহা। আমি টাইটেলটাকে নিচ্ছি না, ফার্স্ট নেমটা আমাকে এইভাবে ডিসপ্লে করবে, এস ঘোষ বা এস জি ডিসপ্লে করতে পারে, এ সিনহা বা এ এস এটা ডিসপ্লে করতে পারে। আমি ধরো আমি এস ঘোষই ডিসপ্লে করতে চাই, তো সেক্ষেত্রে কি হবে, আমি কনক্যাটিনেট তো নিতেই হবে, কারণ দুটোকে তো সংযোগ করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম। কিন্তু ফার্স্ট নেমের আমি কিন্তু পুরোটা তুলব না, ঠিক আছে? ফার্স্ট নেমটাকে আমি পুরোটা তুলব না, আমি ফার্স্ট নেমের কি করব, লেফট সাইডের একটা ক্যারেক্টারকে তুলে নেব। ফার্স্ট নেমের লেফট সাইডের একটা ক্যারেক্টারকে তুলব এবং লাস্ট নেম পুরোটাকে তুলে তার সঙ্গে অ্যাড করব। তো আমার মূল বিষয় হলো যে দুটোকে অ্যাড করতে হবে। এবার কি অ্যাড করতে হবে সেটা আমি তার মধ্যে লিখব। একটা ফাংশনের মধ্যে যখন ফাংশন রাখা হয় সেটাকে নেস্টেড ফাংশন বলা হয়। এটা তোমরা ইফের মধ্যে যদি ইফ থাকে সেটাকে নেস্টেড ইফ বলে। এটা তোমরা পরীক্ষাতেও আসে তোমাদের এই প্রশ্নটা, নেস্টেড ফাংশন কাকে বলে? ফাংশনের মধ্যে যে ফাংশন থাকে তাকে নেস্টেড ফাংশন বলা হয়, ঠিক আছে? তো এখানে কিন্তু দুটো ফাংশন নিতে হবে, এক কনক্যাটিনেট মানে দুটোকে সংযোগ করতে হবে, দুই লেফট বলে একটা ফাংশন আছে যেটা কি হয়, লেফট সাইড থেকে ক্যারেক্টার তুলে নেয়। এবার আমাকে ওখানে কিন্তু ইন্ডিকেট করতে হয় যে আমি লেফট সাইড থেকে কতগুলো ক্যারেক্টার তুলবো। এরকম তো না আমি যে 3টে ক্যারেক্টার তুলবো, না, আমি একটাই ক্যারেক্টার তুলবো। তাহলে আমাকে ওখানে কিন্তু বলতে হয় যে আমি লেফট সাইড থেকে কতগুলো ক্যারেক্টার তুলবো। হলো, ইকুয়াল, প্রথম আমার কি সংযোগ করতে হবে, কনক্যাটিনেট দিলাম। কি সংযোগ করব? প্রথম ফার্স্ট নেম, না ফার্স্ট নেম পুরোটা নয়, লেফট সাইডের একটা। তাহলে কি করতে হবে, আমি এর মধ্যে একটা লেফট বলে ফাংশন ব্যবহার করলাম, ঠিক আছে? আচ্ছা, কোনটা লেফট সাইড থেকে তুলছি, লেফট ফাংশন ব্যবহার করেছি, একটু ফর্মুলাটার দিকে লক্ষ্য রাখো, লেফট ফাংশন ব্যবহার করেছি। তোমরা একটা হলুদ ইন্ডিকেটর দেখতে পাবে, ওটার দিকে তাকাবে তাহলে বুঝতে পারবে কার্সার পয়েন্টারটা কোথায়। আচ্ছা, লেফট, তো কোনটা লেফট সাইড থেকে তুলবো? ফার্স্ট নেমের। ফার্স্ট নেমটা কোন সেলের মধ্যে আছে? এই যে এই সেলটা, যেহেতু আমি সন্তু ঘোষের বের করছি তাহলে এই সেলটা হবে B2 সেল, এখানে ক্লিক করলাম, ওকে, কমা, লেফট সাইড থেকে আমি কতগুলো ক্যারেক্টার তুলছি,
কমার পর আমাকে বলতে হবে নাম্বার অফ ক্যারেক্টার্স। আমি যেহেতু একটা তুলবো তাহলে আমাকে এখানে 1 এক দিতে হবে। লেফটের কাজ শেষ, লেফটের ব্র্যাকেট শেষ। আমি লেফট সাইড থেকে একটা ক্যারেক্টার তুললাম, এটা কনক্যাটিনেটের ফার্স্ট টেক্সটটা, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, কনক্যাটিনেটের সেকেন্ড টেক্সটটা কমা দাও। সেকেন্ড টেক্সটটা কি হবে, ধরো এ ডট ঘোষ, তাহলে আমাকে একটা ডট দিতে হবে। তো আমি কি শুধু ডট দিতে পারি না, যেহেতু আমি একটা এক্সটার্নাল টেক্সট ব্যবহার করছি তাহলে ডবল কোটের মধ্যে একটা ডট, দেখো আমি ডবল কোটের মধ্যে একটা ডট রেখেছি, ঠিক আছে, একটা ডট দিয়েছি ডবল কোটের মধ্যে, কমা। আরও একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা কি লাস্ট নেম। তাহলে এই লাস্ট নেম কোনটা, এই যে ঘোষ যেখানে আছে এখানে ক্লিক করো, হলো। এবার কনক্যাটিনেটের পুরো কাজ শেষ, ব্র্যাকেট শেষ করো। তাহলে কনক্যাটিনেটের ফার্স্ট টেক্সটটা কি, এই লেফট B2 1, মানে ফার্স্ট নেমের লেফট সাইডে একটা ক্যারেক্টার, কমা। তারপর কি আছে, একটা ডট, যেরকম থাকে ইস ডট ঘোষ, এ ডট সিনহা, ওই জন্য ডট রেখেছি, কমা। তারপর কি হচ্ছে, লাস্ট নেমটা, ঠিক আছে। এবার এন্টার দিয়ে দেখি সন্ত ঘোষের ঠিক বেরোলো কি না, বেরিয়েছে। এবার আমি ড্র্যাগ করে নিই, ড্র্যাগ করে নিলে চেঞ্জ হয়ে যাবে, ওকে। যেহেতু এটা রিলেটিভ সেল রেফারেন্স, তো সেক্ষেত্রে আমাকে ড্র্যাগ করলে রেজাল্ট আসবে, কোনো অসুবিধা নেই। অ্যাবসলিউট সেল রেফারেন্স থাকলে, অ্যাবসলিউট সেল রেফারেন্স সম্ভবত তোমাদের আজকের ক্লাসে হয়েছে, তোমরা জানো, তখন কিন্তু ড্র্যাগ করলে এটা আসে না। এবার অ্যাবসলিউট সেল রেফারেন্স কখনো কখনো প্রয়োজন হয়ে পড়ে, ঠিক আছে। তাহলে এটা গেল একটা কাজ। আচ্ছা, কোনো অসুবিধা থাকলে জানিও। এবার আমরা চলে যাচ্ছি সিট 2-তে। আচ্ছা, আমি এখানে 3টে সিট আছে, ডিফল্ট সিট 3টে থাকে, এটাও তো আমাদের পরীক্ষায় পড়ে, ডিফল্ট সিট 3টে। আর নতুন সিট নিতে গেলে কি করতে হবে, এর পাশে এই যেখানে আমি কার্সারটা রেখেছি ইনসার্ট ওয়ার্ক সিট, এখানে ক্লিক করতে পারো, অথবা শিফট প্লাস F11 এটাতে প্রেস করতে পারো। শিফট প্লাস F11 এটাতে প্রেস করলে নতুন সিট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সিটের নাম কেমনভাবে চেঞ্জ করবে, কোনো ব্যাপার নয়, এইটার উপর সিট 1 যেটা আছে এর উপর ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করে কোনো একটা নাম দিতে পারো, যে কোনো কিছু নাম দিতে পারো, XYZ যা খুশি। আমি দিলাম ফার্স্ট, হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস এখানে করা যায়, খুব ভালো লাগে দেখতে, আমিও করি মাঝে সাঝে। কী হবে, এখানে ট্যাব কালার, মানে এই যে তোমার সিটগুলো আছে না, সিটের যে ট্যাবগুলো, সেগুলোর কালার তুমি চেঞ্জ করতে পারো। কেমনভাবে, এই হোম ট্যাবে আসবে, আসার পর ফরম্যাটে আসবে, ফরম্যাটে আসার পর ট্যাব কালার, এখান থেকে ধরো আমি রেড নিলাম, চোখে লাগবে ওই জন্যই নিলাম, চেঞ্জ হয়েছে ট্যাব কালার। কী করতে হয়, ট্যাব কালার কিছুই নয়, হোমে এলে তারপরে কোথায় আসতে হবে, ফরম্যাট, ফরম্যাটে আসার পর ট্যাব কালার, ট্যাব কালার থেকে কালার বাঁচবে, এই যা, আর কিছু না। হ্যাঁ, এবার আসি সিট 2-তে। ডিফল্ট সিট 3টে থাকে, এটা পরীক্ষায় পড়ে খুব। এক্সেলের ডিফল্ট সিট কতগুলো থাকে, তোমাদের 80%-এর এই কোশ্চেনটা তোমরা পাবেই। আচ্ছা, সিট 2-তে চলে এলাম। আচ্ছা, সিট 2-তে যেটা হয়েছিল, এটা তোমাদের পেজ নাম্বার 41-এই আছে, একদম উপরের দিকে। এখানে একটা কি হচ্ছে, লাইব্রেরি সিট আছে, ঠিক আছে। এখানে বলাই আছে যে সিটটার নেম দিতে হবে লাইব্রেরি, দিয়ে দিই, ডাবল ক্লিক। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করেছো কি, আমার কার্সার পয়েন্টারটা আমি যখন ডাবল ক্লিক করছি, ক্লিকের সময় একটা কালার দেখাচ্ছে, লাইব্রেরি হয়েছে, লিখেছি, ওকে। এটারও একটা কালার দিয়ে দিই, ফরম্যাট, ট্যাব কালার, ইয়েলো, ওকে। আচ্ছা, হ্যাঁ, তো এবার যেটা, এটা একটা লাইব্রেরি সিট, একটা লাইব্রেরির লাইব্রেরিয়ান, ধরো তুমি একটা লাইব্রেরির লাইব্রেরিয়ান। এবার তোমাকে তো হিসেব রাখতে হবে যে কোন বইটা কোন মেম্বার নিয়ে গেল, কবে নিয়ে গেল এবং সে কবে ফেরত দিচ্ছে। এমন তো না একজন মেম্বার নিয়ে চলে গেল 5 বছর পরে এসে ফেরত দিল, এরকম হলে তোমার লাইব্রেরিতে আর কোনো বই থাকবে না। তো তোমাকে হিসেব রাখতে হবে, এবং এখানে যেহেতু কতদিন সে বেশি রেখেছে, বেশি রাখলে ফাইন, সেটাও তোমাকে দিতে হবে, ঠিক আছে। এখানে কন্ডিশন থাকবে, ইফ নিয়ে কাজ আমরা দেখব। অ্যাকচুয়ালি ইফের কাজটা খুব ইন্টারেস্টিং, খুব অনেক বড় বড় কাজ চুটকিতে হয়ে যায় ইফের কাজটা। অনেকেই ভাবে হয়তো ফর্মুলা মুখস্থ করতে হয়, অনেক ব্যাপার থাকে, খুব কঠিন জিনিস, আদতেও কিচ্ছু নয়, ফর্মুলা কিচ্ছু নয়।
আমরা আমাদের মতো যেটা বুঝি সেটাকে মেশিনকে মেশিনের মতো করে বোঝাতে হয়, এই যা, আর কিছু নয়। মেশিন তো তোমার মতো বুঝতে পারবে না, তোমাকে মেশিনকে বোঝাতে হবে মেশিনের মতো করে। তার আগে যে জিনিসটা করতে হবে, নিজেকে আগে ধারণাটা ক্লিয়ার রাখতে হবে যে আমি কী কাজ করতে যাচ্ছি। আমি নিজেই জানি না কী কাজ করব, তো কী করে হবে? ধরো তুমি ক্রিকেট খেলতে যাচ্ছ, তুমি একজন ব্যাটসম্যান, তো তুমি নিজেই জানো না টার্গেট কত, তুমি সেকেন্ড ইনিংসে ব্যাট করছো, নিজেই জানো না টার্গেট কত, তুই খেলতে নেমে গেলে দিয়ে ভুলভাল খেলে আউট হয়ে গেল, তো হেরে যাওয়ার সম্ভাবনা বেশি। এটাও তাই, আগে তোমাকে দেখে নিতে হবে, টার্গেটটা বুঝতে হবে যে আমাকে কী কাজটা করতে হবে, তারপরে তোমাকে কাজটা করতে হবে। আগে নিজেকে বুঝতে হবে, বুঝে তারপর মেশিনকে মেশিনের মতো করে বোঝাতে হবে, আর কিচ্ছু না। অনেকে বলে খুব কঠিন, আদতেও কিছু না, এক্সেল ভীষণই সোজা একটা জিনিস। শুধু নিজের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে, ব্যাস, আর কিচ্ছু নয়। আচ্ছা, আরেকটা জিনিস, ভুল হবে, ভুল হয়েছে বলে পিছিয়ে গেলাম, কাজ করবো না, এরকম নয়। ভুল হতেই হবে, আর ভুল না হলে কাজ শেখা যাবে না। দেখো আমি এখানে একটা লিখতে লিখতে একটা এন্ট্রি করতে করতে একটা ভুল এন্ট্রি করেছি। ট্রানজ্যাকশন নম্বর, বুক নেম, তারপর আমি মেম্বার নম্বর লিখিনি, মেম্বার নেম লিখে ফেলেছি। এই যে প্রবলেমটা আমি পড়লাম, আমি ইচ্ছে করে আর চেঞ্জ করিনি, কারণ আমি এটা দেখানোর সুবিধা হবে যে এইরকম সমস্যা আসবে, আমরা কীভাবে ওভারকাম করব। এই সমস্যাগুলো আসে বলেই কিন্তু আমরা নতুন কিছু জিনিস শিখতে পারি। যেমন এই মেম্বার নেম আছে, এর আগে আমাকে একটা মেম্বার আচ্ছা, যেটা বলছিলাম, যে আমার এখানে মেম্বার এক সেকেন্ড একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ, তো মেম্বার নেম এর আগে আমার একটা ফিল্ড নিতে হতো, মানে একটা কলাম নিতে হতো। তো সেটা কেমনভাবে নেব? হয় তুমি এই কলামের যে কোনো একটা সেলের মধ্যে ক্লিক করো, যেহেতু এর আমি লেফট সাইডে নেব, এখানে যে কোনো একটা এর মধ্যে ক্লিক করো, তারপরে আসো ইনসার্ট, এই হোম ট্যাবের মধ্যেই পেয়ে যাবে ইনসার্টে এলে, ইনসার্টে আসার পর ইনসার্ট সিট কলামস, এটা রোর ক্ষেত্রে হলে, যদি নতুন রো নিতে চাও ইনসার্ট সিট রোজ, তো আমি ইনসার্ট সিট কলামস এলাম, দেখো চলে এলো। ঠিক আছে, আমার এই সমস্যাটা হয়েছিল বলেই আমি জানতে পারলাম যে এখানে আমি নতুন কলাম কেমনভাবে অ্যাড করব। তো সমস্যাটা আসতে হবে, নাহলে নতুন কাজ কিন্তু আমরা শিখতে পারবো না। ঠিক আছে, আমার এই ভুলটা হয়েছিল, আমি ইচ্ছে করেই ভুলটা চেঞ্জ করিনি, কারণ এটা আমি দেখাতে পারবো যে নতুন কলাম কেমনভাবে অ্যাড করব। চলো, এটা কি ছিল? মেম্বার নম্বর। ওকে, তো আমরা বুক নম্বর দেখছি, প্রথম ট্রানজ্যাকশন নম্বর, বুক নেম, মেম্বার নম্বর, মেম্বার নেম, ইস্যু ডেট, রিসিভ ডেট, ডিউ ডেট, ওভার ডিউ ডেট, ফাইন। সেটা আস্তে আস্তে আমি বলছি ব্যাপারটা। প্রথম হচ্ছে ট্রানজ্যাকশন নম্বরটা একটা ইউনিক নম্বর। ঠিক আছে, সবগুলো এখানে যে নম্বরগুলো আছে সবগুলো ইউনিক। এবার ট্রানজ্যাকশন নম্বরটা কেন দেওয়া হয়? কারণ এই ট্রানজ্যাকশন নম্বর বা বিল নম্বর, এগুলো ধরে কি হয়, আমি ট্রানজ্যাকশনটা সম্বন্ধে ধারণা করতে পারি যে কোন ট্রানজ্যাকশনটা কখন হয়েছিল, কত তারিখ হয়েছিল এবং কত তারিখ সেটা ফেরত এসছে, এই ধারণাগুলো পাওয়া যায় ট্রানজ্যাকশন নম্বরটা ধরে বা বিল নম্বর ধরে আমি জানতে পারি। যেমন তোমরা যদি কখনো ইনভয়েস কোনো কিছু না, ওই ইনভয়েস নম্বর থাকে, দেখবে ওই নম্বরটা কেন দেওয়া থাকে, কারণ ওই ইনভয়েস নাম্বারটা দিয়ে ধরা যায় যে এই ধরো কোনো শপিং মলে গেলে, সেখানে ধরো তুমি কোনো কিছু পারচেস করো, মানে কেনার পর তোমাকে একটা বিল দেয়, তো ওই বিল নম্বরটা কেন থাকে, কারণ ওই বিলটা ধরে পরবর্তীকালে ট্রেস করা যায় যে এই জিনিসটা কোন জিনিস, কত কোয়ান্টিটি, আমি কাকে দিয়েছিলাম, কবে দিয়েছিলাম, কাস্টমারের নামটাও পর্যন্ত ধরা যায়। তো সেই জন্য ট্রানজ্যাকশন নম্বরটা থাকতে হবে।
ট্রানজ্যাকশন নম্বর, তারপর হচ্ছে বুক নম্বর। বুক নম্বরটাও ইউনিক হতে হবে। কেন? ধরো তোমার একটা লাইব্রেরিতে 20টা বই আছে, ঠিক আছে? একটা লাইব্রেরিতে কতগুলো বই আছে? 20টা বই আছে। এবার সে সবগুলোই কেমিস্ট্রি বই, একজনই লেখক, সেম পাবলিকেশন। এবার তুমি যদি শুধু নাম ধরে এন্ট্রি করো তাহলে ওই 20টা বইয়ের হিসেব রাখা মুশকিল হয়ে যাবে। তো সেজন্যই কী করতে হবে, তোমাকে বুক নম্বর দিতে হবে আলাদা আলাদা করে। তো সেক্ষেত্রে তুমি B1, B2, B3 এরকম করে B20 পর্যন্ত দিলে তাহলে বইয়ের হিসেব রাখার কোনো ব্যাপার নয়। মেম্বারের ক্ষেত্রেও তাই, একই নামে দুজন মেম্বার হতেই পারে। তো সেই জন্য তুমি মেম্বার নম্বর প্রত্যেকের আলাদা আলাদা করে তৈরি করে দাও। 001 M004 M005। আচ্ছা, আমি যেভাবে এন্ট্রি করছি এটা কিন্তু ঠিক এন্ট্রি নয়, এভাবে এন্ট্রি করা হয় না। এন্ট্রি সবসময় করতে হয় রো ওয়াইজ, মানে রেকর্ড ধরে এন্ট্রি করতে হয়। আমি কলাম ধরে করে দিচ্ছি বেশি নেই বলে, কলাম ধরে করলে ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। সবসময় রো ধরে করবে। এই ট্রানজ্যাকশন লিখলে ট্যাব প্রেস করলে বুক নম্বর, ট্যাব 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 লিখতে লিখতে যাবে, ট্যাব প্রেস করতে করতে যখন ফাইলের কাছে চলে এলো আবার এন্টার দেবে, দেখবে আবার শুরুতে চলে এলো, ঠিক আছে? আবার ট্যাব প্রেস করতে করতে লিখে লিখে যাবে, এই দেখো শেষে চলে এলো, আবার এন্টার দেবে, দেখবে আবার শুরুতে চলে এলো, হয়েছে? একদম শেষে যখন যাবে তখন এন্টার, না হলে ট্যাব প্রেস করতে করতে যাবে, ঠিক আছে? আচ্ছা, বুক নম্বর, মেম্বার নম্বর নিজেদের মতো করে দিও, আমি এটা কিছু বলবো না। আচ্ছা, ডিউ ডেটটা কেমন আছে? ডিউ ডেট কী বলা আছে? ওখানেই বলা আছে ডিউ ডেট উইল বি আফটার 15 days অফ ইস্যু ডেট, অর্থাৎ ইস্যু ডেটের থেকে 15 দিন পর। মানে ধরো ওই লাইব্রেরির নিয়ম হচ্ছে তুমি 15 দিন বই রাখতে পারবে, তাহলে ইস্যু ডেট যেটা হলো তার সঙ্গে তুমি 15 যোগ করে দাও, সেটা হলেই তোমার ডিউ ডেট। ডিউ ডেট মানে যেদিনকে তোমাকে তাকে বইটা দিতে হবে, ঠিক আছে? সেটাই হচ্ছে ডিউ ডেট। যেমন ধরো তোমাদের ফিস 10 তারিখের মধ্যে, 10 তারিখটা হচ্ছে তোমার ডিউ ডেট, ঠিক আছে? তো এখানে ইস্যু ডেটের থেকে 15 দিন, কিছুই নয়, ইকুয়াল ইস্যু ডেট প্লাস 15। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো? তোমাদের বইটাতে যেভাবে ডেট দেওয়া আছে আমি কিন্তু সেভাবে ডেট দিইনি। তোমার বইটাতে প্রথমে দেওয়া আছে মান্থ, তারপর দেওয়া আছে ডে, তারপরে ইয়ার। আমি কিন্তু প্রথমে ডে দিয়ে দিয়েছি, তারপরে মান্থ, তারপরে ইয়ার, ঠিক আছে? অর্থাৎ তোমার বইয়ের যে ডেট ফরম্যাটটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইউএস ফরম্যাট, অর্থাৎ যেটা ইউএসএতে ব্যবহার হয়। সেখানে কি হয়, প্রথমে মান্থ দেওয়া হয়, তারপরে ডেটা দেওয়া হয়, তারপরে ইয়ারটা দেওয়া হয়। কিন্তু আমরা তো ব্যবহার করি ইউকে ফরম্যাট, মানে যেখানে প্রথম থাকে ডে, তারপর থাকে মান্থ, তারপর থাকে ইয়ার। এবার তোমার বইটাতে ওই আছে বলে তুমিও যে ওইভাবে করবে তার কোনো মানে নেই। তোমার সিস্টেমে যেটা রাখা আছে, সিস্টেম ডেট যেরকম তুমি সেভাবেই এন্ট্রি করো। দেখো আমার স্ল্যাশও তো আমি দিইনি, এখানে স্ল্যাশ দিয়ে করা আছে, আমি স্ল্যাশও দিইনি। সিস্টেম ডেটটা কোথায় দেখতে পাবে? এই যে রাইট সাইডের নিচে চলে এসেছি, দেখো এখানে সিস্টেম ডেটটা যেমনভাবে দেওয়া আছে, মাঝখানে মান্থটা দেওয়া আছে, আমি সেভাবেই এন্ট্রি করেছি। তোমাকে বইটাতে যেভাবে দেওয়া আছে, মানে এইটা অনেকের ভুল ধারণা আছে, বইটাতে ওইভাবে দেওয়া আছে মানে প্রথমে আমাকে মান্থ ধরে এন্ট্রি করতে হবে না। তোমার সিস্টেমে যেভাবে ডেট আছে সেই ডেট তুমি দাও, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো, তোমার যেটা আছে ইস্যু ডেটটা আমি কিভাবে পাবো? ইকুয়াল এই যে সেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলে ইস্যু ডেটটা চলে এলো, প্লাস 15 প্লাস 15, ডিউ ডেটটা পেয়ে গেলাম, আর কিচ্ছু করতে হবে না। প্লাস 15 এটা দিলেই আমি ডিউ ডেট পেয়ে যাবো। এবার ড্র্যাগ করে দাও, সবগুলো বেরিয়ে যাবে। তাহলে দেখো কি কি পেলাম আমি? ইস্যু ডেট, অর্থাৎ এই ট্রানজ্যাকশন নম্বর যখন 1 হয়েছিল, ট্রানজ্যাকশন নম্বর 1-এ বুক নম্বর B001, সেটা কে নিয়েছিল? মেম্বার M001। কত তারিখ বইটা ইস্যু হয়েছিল? 10 তারিখ, 10/5, 10ই মে 2007-এ। বইটা সে ফেরত দিয়েছে কত তারিখ? 22/5/2007-এ। তার ডিউ ডেট মানে তার ফেরত দেওয়ার তারিখ কবে ছিল? 25/5/2007। এইটা তার দেওয়ার তারিখ, এটাকে আমি আলাদা করে হাইলাইট করে রাখি। এইটা তার দেওয়ার তারিখ, আর দিয়েছে কবে? এইটা, ঠিক আছে? তাহলে বলো সে বেশি দিনকে রেখেছে? রাখেনি। তার রিসিভ ডেট হয়েছে কত? 22 তারিখ, সে জমা দিয়েছে 22 তারিখ।
মানে লাইব্রেরিয়ান বইটাকে রিসিভ করেছে কত তারিখ, 22 তারিখে রিসিভ হয়েছে, আর তার জমা দেওয়ার তারিখ কত ছিল, 25 তারিখ। 25 তারিখের মধ্যে সে যদি জমা না দিত তাহলে কী হয়ে যেত, তার ফাইন হয়ে যেত। বা সেটা কেমনভাবে কি ফাইন হতো বা কতদিন বেশি রাখলে কী হতো সেটা পরে দেখছি। কিন্তু আমরা এখানে 3টে জিনিস দেখলাম, এই জিনিসটাকে একটু মাথায় ঢুকিয়ে নাও। ইস্যু ডেট, রিসিভ ডেট, ডিউ ডেট। ইস্যু ডেটটা কবে বইটা নিয়েছিল, ধরো ট্রানজ্যাকশন 2, বুক নাম্বার B006 নিয়েছে কে, মেম্বার M004। কত তারিখ ইস্যু হয়েছিল, 12 তারিখ, মে মাসের 12 তারিখ 2007 সালে। সে বইটা কবে দিয়েছে, অনেক দিন পর। দেখো এইটা হচ্ছে রিসিভ ডেট, দিয়েছে, আমি রিসিভ করেছি কত তারিখ, মানে লাইব্রেরিয়ান রিসিভ করেছে কত তারিখ, জুলাই মাসের 28 তারিখ। তার জমা দেওয়ার তারিখ কবে ছিল, মে মাসের 27 তারিখ। অনেকটা দিন বেশি রেখেছে, তাই না? সে দিয়েছে কত, জুলাই মাসের 28 তারিখ, আর তার দেওয়ার তারিখ ছিল এই যে 27/5, মে মাসের 27 তারিখ। তাহলে এটা তার ওভার হয়ে গেছে, ডিউ ডেট মানে ডিউ ডেটটা পেরিয়ে গেছে। এর সে কতদিন বেশি রেখেছে বা বেশি রাখলে কি হবে সেটা পরে দেখছি, আগে এই জিনিসটাকে একটু মাথায় রাখো। ট্রানজ্যাকশন 3, বুক নম্বর B004 নিয়েছে কি, মেম্বার নম্বর M005। কত তারিখ নিয়েছে, বইটা ইস্যু হয়েছে কত তারিখ, মে মাসের 5 তারিখ। তাহলে তার জমা দেওয়ার তারিখ কত, 30 তারিখ, মে মাসের 30 তারিখ। কিন্তু সে জমা দিয়েছে কত, মে মাসের 28 তারিখে। ঠিক আছে? আচ্ছা, এটা তো আমি বুঝতে পারলাম যে এটা তার ডিউ ডেট, এটা সে এই তারিখে সে দিয়েছে, এটা তার রিসিভ ডেট, এটা তারিখে, এই তারিখে মেম্বাররা বইগুলো জমা দিয়েছে, আর এই তারিখের মধ্যে তাদের জমা দিতে হতো, এইটা ডিউ ডেট। এবার হচ্ছে ওভার ডিউ ডেজ, অর্থাৎ ডিউ ডেট মানে ডেটটা পেরিয়ে গেছে, এরকম কারা কারা আছে। তো তোমাদের ওইখানে বলেই দেওয়া আছে, ক্যালকুলেট ওভার ডিউ ডেজ অ্যাজ রিসিভড ডেট মাইনাস ডিউ ডেট। ইফ ইট ইজ নেগেটিভ সো ইট অ্যাজ 0। অর্থাৎ তোমাদের ডিউ ডেটটা বের করতে হবে, যদি রিসিভ ডেটটা ডিউ ডেটের থেকে বেশি হয় তাহলে রিসিভ ডেট মাইনাস ডিউ ডেট, না হলে 0। মানে কি, ধরো এই যে ট্রানজ্যাকশন 1, এর ক্ষেত্রে আমি বের করবো ওভার ডিউ ডেজ কবে, মানে কত দিন রেখেছে বেশি। কি বেশি দিন রেখেছে, রাখেইনি তো, তারা তো 0 দেখানোর কথা, তাই না? এবার কি বলেছে, আমরা কেমনভাবে পাবো রিসিভ ডেট মানে ওভার ডিউ ডেজ, রিসিভ ডেটটা যদি ডিউ ডেটের থেকে বেশি হয় তাহলে রিসিভ ডেট মাইনাস ডিউ ডেট, সোজা কথা। বেশি হলো না তাহলে তোমার এখানে রেজাল্ট তো মাইনাসে চলে আসবে। ধরো এখানে আমি পরে দেখছি, ইকুয়াল রিসিভ ডেট মাইনাস ডিউ ডেট -3। এটা হওয়ারই কথা, কারণ 3 দিন আগে সে দিয়েছে, বই জমা দিয়েছে, তো -3 দিন সে বেশি রেখেছে, এটা কখনো রেজাল্ট হলো না। তাহলে আমাকে কি করতে হবে, যারা বেশি দিন রেখেছে তাদের ক্ষেত্রে বেশি দিনটা দেখাবে, আর যারা বেশি দিন রাখেনি তাদের ক্ষেত্রে 0 দেখাবে, তাই তো? এখানে আবার কন্ডিশন আছে, যদি বেশি দিন রাখে, যদি রিসিভ ডেটটা ডিউ ডেটের থেকে বেশি হয়, রিসিভ ডেট গ্রেটার দেন ডিউ ডেট, তবে মাইনাস হবে, না হলে কিন্তু 0 হবে। যেহেতু কন্ডিশন আছে তাহলে আমাকে কিন্তু এখানে ইফ ব্যবহার করতে হবে। ইফ কখন ব্যবহার হয়, ইফ যদি একটা কোনো কন্ডিশন থাকে, সেই কন্ডিশনের ওপর ভিত্তি করে যদি দুটো ভ্যালু থাকে। যেমন ধরো তোমাদের ফিজের কথা বলছি, তোমাদের ফিজের নিয়ম কি, 10 তারিখের মধ্যে ফিজ দিতে হবে, দিলে কোনো ফাইন নেই, না দিলে কিন্তু ফাইন আছে। এই যে দিলে ফাইন নেই, না দিলে ফাইন আছে, এই দুটো আছে অবস্থা। দিলে কি হবে, না দিলে কি হবে। যখন এইরকম একটা ট্রু ভ্যালু একটা ফলস ভ্যালু হয়ে যায়, তখন কিন্তু ইফ নিয়ে কাজ করতে হয়। অর্থাৎ ইফের একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনের থ্রুতে, মানে সেই কন্ডিশনের সঙ্গে মিললে কী হবে সেটা বলতে হবে, না মিললে কী হবে। যেমন ধরো একটা কোনো এক্সাম, সেখানে বলা আছে পাস মার্কস 30%, তো 30% পেলে কী হবে, পাস, না পেলে কী হবে, ফেল। অর্থাৎ তুমি যখন ইফ লিখছো, তোমাকে সঙ্গে সঙ্গে দুটো কন্ডিশন রেডি, মানে দুটো ভ্যালু রেডি রাখতে হবে, একটা হলে কী হবে, একটা না হলে কী হবে। ঠিক আছে? না হলে কী হবে সেটা যেমন থাকবে, না হলে কী হবে সেটাও যেন থাকে। না হলে কিন্তু ইফ তুমি ব্যবহার করতে পারো না। যদি একটা ভ্যালু থাকে সেখানে কখনোই তুমি, মানে একটা যদি রেজাল্ট থাকে তখন তুমি কীভাবে, মানে কোনোভাবেই ইফ ব্যবহার করতে পারো না। ইফ কখন ব্যবহার করবে, যে কন্ডিশনের সঙ্গে মিললে কী হবে, না মিললে কী হবে, এরকম যখন থাকবে। যেমন এখানে কি হয়েছে, যদি রিসিভ ডেটটা ডিউ ডেটের থেকে বেশি হয়
তবে মাইনাস হবে, না হলে মাইনাস হবে না, না হলে জিরো দেখাবে, তাই তো। ইকুয়াল ইফ ব্র্যাকেট শুরু করো, রিসিভ ডেট, এটা রিসিভ ডেট গ্রেটার দেন ডিউ ডেট, ডিউ ডেটের থেকে যদি রিসিভ ডেটটা বেশি হয়, কমা দাও, এটা কন্ডিশন হলো, এইটা তোমার কন্ডিশন পার্ট, যেটা বেশি হতে হবে, রিসিভ ডেটটাকে ডিউ ডেটের থেকে বেশি হতে হবে, মানে সে বেশি দিন দেরি করে জমা দেবে, তবে তাকে আমি ক্যালকুলেট করবো, মাইনাস করবো যে কতদিন সে বেশি রেখেছিল। সেটা কীভাবে পাবো? তুমি যদি এই রিসিভ ডেট থেকে ডিউ ডেটটা মাইনাস করে দাও তাহলে পাবো। অর্থাৎ রিসিভ ডেটটা যদি ডিউ ডেটের থেকে বেশি হয় তাহলে কি হবে? রিসিভ ডেট মাইনাস ডিউ ডেট। বেশি হলে তবেই মাইনাস হবে রিসিভ ডেট থেকে ডিউ ডেট, আর বেশি না হলে কিছুই হবে না, জিরো দেখাবে। ঠিক আছে? না হলেটাও আমাকে কিন্তু বলতে হবে। তুমি বলে না হলে আর দেবো না, আমি শুধু এটা হলে কী হবে সেটা বলে দেবো না, সেটা করলে হবে না। এটা হলে কী হবে সেটাও যেমন বলতে হবে, না হলে কী হবে সেটাও তেমন বলতে হবে। অর্থাৎ রিসিভ ডেটটা যদি ওই ডিউ ডেটের থেকে বেশি হয় তাহলে রিসিভ ডেট মাইনাস ডিউ ডেট, না হলে জিরো। বেশি হলে তবে তো মাইনাস হবে, না হলে কেন মাইনাস হবে? তার না হলে তো মাইনাসের রেজাল্ট আসবে, তুমি যদি মাইনাস করো, মানে বিয়োগ করো, রেজাল্ট মাইনাসে দেখাবে। যদি রিসিভ ডেট থেকে ডিউ ডেট, এই যেমন ট্রানজ্যাকশন ওয়ানের ক্ষেত্রে -3 দেখাচ্ছিল, তাই না? এন্টার দাও, ড্র্যাগ করে নাও। ঠিক আছে? আচ্ছা, তোমরা ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু একটু গ্রুপে একটু ফিডব্যাকটা দেবে যে ঠিকঠাক আছে কিনা বা ঠিক বুঝতে পারছো কিনা। ঠিক আছে? আমি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, কারণ এটা সেকেন্ড টাইম আবার তোমাদের রেকর্ড করতে হচ্ছে, তো হয়তো আমি কিছু মিস করে যেতে পারি বা কিছু হয়তো তোমাদের বোঝার অসুবিধা হতে পারে, সেটা যেন গ্রুপে তোমরা জানাও। ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে ফাইন, ফাইন ক্যালকুলেট করতে হবে। ফাইন কি বলেছে? ক্যালকুলেট ফাইন অ্যামাউন্ট ₹5 পার ওভার ডিউ ডে। প্রত্যেক দিন 5 টাকা করে ফাইন। এটা তো একদম খুবই ইজি। ওভার ডিউ ডেজ পেয়ে গেছি যেহেতু আমি, তাহলে সেটা ইন্টু 5 করে দিলেই হলো। ওভার ডিউ ডেজ ইন্টু 5, প্রত্যেক দিন 5 টাকা করে, মানে যত দিন হয়েছে সেটা ইন্টু 5 করলেই হয়ে গেল। ইকুয়াল এটা গুণ, আচ্ছা এটা অনেকে 12 বলে ভাবছো, হয়তো 12 নয়, এটা I2, এই সেল অ্যাড্রেসটা I2, এটা গুণের চিহ্ন, এটাকে বলা হয় অ্যাস্টারিক। ঠিক আছে? এটা হচ্ছে তোমার গুণের কাজে লাগে, গুণ করতে লাগে। এটার সঙ্গে গুণ করতে হবে কত? 5। ওকে, ট্র্যাক করে দাও, পেয়ে গেলাম রেজাল্ট। আচ্ছা, এটা একটা কাজ ছিল। আর তোমাদের যে কাজটা হয়েছিল, এই কাজটা, এখানে কি ছিল? এখানে কিছু কাস্টমারের নাম আছে, তাদের বয়স আছে, তাদের হোম টাউন আছে, সিটি আছে, তাদের মোবাইল নাম্বার আছে, তাদের কোম্পানি নেম, কানেকশন চার্জেস আর ডিসকাউন্ট। ঠিক আছে? অর্থাৎ কিছু কাস্টমার, তাদের নাম, তাদের বয়স, তারা কোন শহরে থাকে, তাদের মোবাইল নাম্বার এবং কোম্পানি নেম, মোবাইল নাম্বার সরি কোম্পানি নেম আর কানেকশন চার্জ, ডিসকাউন্ট, এগুলো আমাদের বের করতে হবে। মোবাইল নাম্বার পর্যন্ত দেওয়া আছে। একটা সময় ছিল যখন এই নাম্বার পোর্ট করা যেত না, তখন কি হতো, আমরা মোবাইলের 4টে ডিজিট, প্রথম শুরুর 4টে ডিজিট ধরে বলে দিতে পারতাম এটা কোন কোম্পানির কানেকশান। কিন্তু বর্তমানে সেটা হয় না, কারণ নাম্বার পোর্ট করা যায়। আবার সিরিজ তো এখন যা খুশি দিয়ে শুরু হয়, 6 দিয়ে শুরু হয়, হয়তো 5 দিয়েও শুরু হবে, কী দিয়ে শুরু হয় যায় না, মানে জানা নেই কোনটা দিয়ে শুরু হচ্ছে এখন বর্তমান সময়। কিন্তু আগে আমরা কি করতাম, মোবাইল নাম্বারের ফার্স্ট 4টে ক্যারেক্টার ধরে বলে দিতে পারতাম যেটা কোন কোম্পানির কানেকশন। ঠিক আছে? এখন তো নাম্বার পোর্ট করা যায়, মানে ধরাটা খুবই মুশকিল। তো এখানে সেই মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে। এক সেকেন্ড, আমার এখানে দেওয়া হয়নি, এন্ট্রি করা হয়নি। 587, আচ্ছা এটা স্পেস পাচ্ছে না, তাই এটা হয়েছে। 9732564847 9433 201 458
9434 025 47 9831 52146 9231 521478। আচ্ছা, তোমরা কখনো আধার কার্ডের নাম্বার এক্সেলে এন্ট্রি করে দেখবো তো হয় কি না। যদি হয় তো কোনো অসুবিধা নেই, আর যদি না হয় আমাকে জানিও যে আধার কার্ডের নাম্বার এন্ট্রি করা যাচ্ছে কি না। কোনো একটা সেলের মধ্যে এন্ট্রি করে দেখবে, ঠিক আছে? এই জিনিসটা করবে, কিন্তু এখানে একটা নতুন কিছু শিখতে পারবে। একটা সমস্যায় পড়বে কিন্তু একটা নতুন কিছু শিখতে পারবে, ঠিক আছে? এই জিনিসটা একটু করে দেখবে। আচ্ছা, হ্যাঁ, এবার তোমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে যে মোবাইল নাম্বারের প্রথম 4টে ক্যারেক্টার ধরে আমাকে কিন্তু এখানে কোম্পানি নেমগুলো বের করতে হবে, ঠিক আছে? কি বলেছে? মোবাইল নাম্বার, হ্যাঁ, 9830 অথবা 9732 দিয়ে যদি শুরু হয়, অর্থাৎ লেফট সাইডে 4টে ক্যারেক্টারকে তুললে যদি সেটা 9830 অথবা 9732 হয়, তাহলে হবে ভোডাফোন। 9831 অথবা 9900 হলে হবে এয়ারটেল। 9433 অথবা 9434 হলে বিএসএনএল। বাদবাকিরা টাটা, বাদবাকি যেটা পড়ে থাকবে টাটা। আচ্ছা, এখানে আমরা কিন্তু অর দেখতে পাচ্ছি। অরের দুটো করে কন্ডিশন আছে। কি লেফট সাইড থেকে 4টে করে তুললে সেটা যদি 9830 হয়, অরের ফার্স্ট কন্ডিশন। অরের সেকেন্ড কন্ডিশনটা কি? লেফট সাইড থেকে 4টে করে ক্যারেক্টার তুললে সেটা যদি 9732 হয়, এটা হচ্ছে অরের সেকেন্ড কন্ডিশন। সেটা হলে ভোডাফোন। ভোডাফোন না হলে কি হবে? এয়ারটেল হতে পারে, বিএসএনএল হতে পারে, টাটা হতে পারে। তার মানে এখানে কিন্তু আমরা শুধুমাত্র একটা ইফ নিয়ে কাজ করতে পারবো না। যেহেতু আমার অনেকগুলো কন্ডিশন আছে, অনেকগুলো ইফ আমাকে লাগাতে হবে, তবে একটা ইফের ফলস ভ্যালুতে আরেকটা ইফ আমাকে লাগাতে হবে, ঠিক আছে? তো চলো দেখি, কাজটা দেখি, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবো। আর তোমরা ভিডিওটা যদি একবারে না হয় বুঝতে পারো, বারবার দেখতে পারো, অসুবিধা নেই। আমি এটা ইউটিউবে দিচ্ছি। এই চ্যানেলটাতে তোমরা আরও অনেকগুলো ভিডিও পেয়ে যাবে এক্সেল সংক্রান্ত। এক্সেল শুধু নয়, ওয়ার্ড সংক্রান্ত পাবে। পরে অ্যাডভান্স ডিপ্লোমারও অনেক কিছু ভিডিওগুলো থাকবে। যারা C++ নিয়ে শিখতে চাও বা HTML শিখতে চাও, এগুলোও থাকবে। আচ্ছা, ইফ লাগিয়ে দিলাম। তোমাদের আগেরবার আমি ড্রাইভ থেকে মনে হয় শেয়ার করেছিলাম, তো ড্রাইভে অনেকে সমস্যা হচ্ছিল। এবারে অসুবিধে নেই। এবারে যেমন অনেকে শেয়ার করে দিয়েছিল আগেরবার, তো এরকম করলে একটু সমস্যা হয় আমাদের। তো এই জন্য এবার আমরা ইউটিউবেই দেব, ঠিক আছে? অসুবিধা হবে না। আর যতদিন অনলাইন চলবে দেখা যাক না, তারপর তো অফলাইন করতেই হবে, কারণ তোমাদের প্র্যাকটিক্যালটা তো এখনও বাকি আছে, তাই না? আচ্ছা, ইফ যদি কি হবে? ইফের কন্ডিশন কি? 9830 অথবা 9732 হতে হবে, তাই তো? এটাই কন্ডিশন। ওটা হলে হবে ভোডাফোন, না হলে এয়ারটেল, বিএসএনএল, টাটা, এটা যা খুশি হতে পারে। কিন্তু হলে কি হবে আগে সেটা দেখি। হলে কি হবে? ভোডাফোন হবে। কিটা হলে ভোডাফোন হবে? যদি মোবাইল নাম্বারের লেফট সাইডের 4টে ক্যারেক্টার, মোবাইল নাম্বারের লেফট সাইডের 4টে ক্যারেক্টার সেটা যদি 9830 অথবা 9732 হয়, তাই তো? অথবা যেহেতু আছে, তার মানে অর। আচ্ছা, অরের কী কন্ডিশান হবে? দুটো কন্ডিশান। একটা কি? লেফট সাইড থেকে 4টে করে চেক করলে যদি 9830, অথবা লেফট সাইড থেকে 4টা করে চেক করলে যদি 9732 হয়। তাহলে এখানে লাগাও লেফট, যেহেতু আমি লেফট সাইড থেকে ক্যারেক্টার তুলে চেক করব। কার লেফট সাইড থেকে? মোবাইল নাম্বারের লেফট সাইড থেকে, কমা কতগুলো করে ক্যারেক্টার তুলছি? 4টে করে ক্যারেক্টার। আবার আমি বলছি, ফর্মুলা কিন্তু মুখস্থ করবে না, মুখস্থ করলেই ভুগে যাবে। এটাকে বুঝতে হবে কীভাবে হচ্ছে কাজটা, ব্যাস। আচ্ছা, তাহলে আমি এটা কী জন্য লিখলাম? লেফট সাইড থেকে 4টা ক্যারেক্টার তুলে নেওয়ার জন্য। এবার এটাকে আমি চেক করছি, এটা কি ইকুয়াল দিয়ে আমি ওটাকে চেক করছি, ওটা 9830 কি না। এটা গেল অরের ফার্স্ট কন্ডিশান, 9830 এই পর্যন্ত অরের ফার্স্ট কন্ডিশান, কমা অরের সেকেন্ড কন্ডিশানটা কি? লেফট মোবাইল নাম্বারস, কমা লেফট সাইডে কতগুলো ক্যারেক্টার? লেফট সাইডের 4টে ক্যারেক্টার, সেটা সমান যদি কি হয়? 9732 ডাবল কোট শেষ।
ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমি তো বললাম যে টেক্সট হলে দিতে হয়, নাম্বার হলে তো ডাবল ইনভার্টেড কমা দিতে হয় না, তাহলে এখানে আমি কেন দিচ্ছি বলো তো নাম্বারের ক্ষেত্রে ডাবল ইনভার্টেড কমা? তার কারণ হলো যে লেফট ফাংশনটা ব্যবহার করেছি, এটা একটা টেক্সট ফাংশন, এটা টেক্সটের লেফট সাইড থেকে তুলে নেওয়ার জন্য। তো আমাকে এখানে যেটা করছে, মোবাইল নাম্বারটাকে টেক্সট হিসাবে আমি ধরছি, ঠিক আছে, এই কারণেই কিন্তু আমাকে ডবল কোডটা লাগাতে হলো, হলো না হলে ও টেক্সট হিসেবে এটাকে ভাববে না, আর লেফট ফাংশন কিন্তু কাজ করবে না। আচ্ছা, অরের দেখো দুটো কন্ডিশন রেডি। অরের ফার্স্ট কন্ডিশনটা কি, এইটা লেফট সাইড থেকে চারটে চেক করলে যদি 9830 হয়। অরের সেকেন্ড কন্ডিশনটা কি, এই এটা কমার, এই কমার আগে যেটা এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এই কমার পরে যেটা এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এবার অরের ব্র্যাকেটটা শেষ করে দাও, অরের যেহেতু কাজ শেষ, সেই এবার আমার কিন্তু ইফের কন্ডিশন রেডি। যদি 9830 অথবা 9732 হয়, অর লাগানো আছে, ইফের কন্ডিশন রেডি, কমা দাও। এটা হলে কি হবে, ট্রু ভ্যালু। ট্রু ভ্যালুটা কি, এটা হলে কি হবে, ভোডাফোন, ভোডাফোন আগে হাত ছিল, পরে সেটা চেঞ্জ হয়ে ভোডাফোন হয়ে যায়। চেঞ্জ হয়ে যায় মানে বিক্রি হয়ে যায়, ভোডাফোন হাজকে কিনে নেয় ভোডাফোন। আচ্ছা, এটা হলে হবে ভোডাফোন, না হলে কি হবে, আমি বলেছিলাম ট্রু ভ্যালু দিয়েছি মানে ফলস ভ্যালু দিতেই হবে। এবার ফলস ভ্যালুর মধ্যে অনেকগুলো কন্ডিশন চলে আসছে, এয়ারটেল আসছে, বিএসএনএল আসছে, আবার টাটাও আসছে। এয়ারটেল আসছে, বিএসএনএল আসছে, আবার টাটাও আসছে, তার মানে আবার এর ফলস ভ্যালুতে আবার ইফ লাগাতে হবে, যেহেতু অনেকগুলো কন্ডিশন আছে। আবার ইফ লাগালাম, আবার ওই একই রকম অর লাগালাম। লেফট, কার লেফট সাইড থেকে চেক করছি, মোবাইল নাম্বারের লেফট সাইড থেকে চেক করছি, কতগুলো ক্যারেক্টার, 4টে ক্যারেক্টার, সেটা সমান যদি কি হয় 9831, অথবা লেফট ব্র্যাকেট শুরু, মোবাইল নাম্বার কমা লেফট সাইড থেকে 4টে ক্যারেক্টার, সেটা সমান যদি কি হয় 9900। এই যে এখানে চলে আসছে, ঠিক আছে, এখানে জায়গা নেই, এদিকে চলে এলো, 9900 হয়। অরের কাজ শেষ, দুটো আমি যেহেতু কন্ডিশন রেডি করে দিয়েছি, তো অরের ব্র্যাকেট আমি শেষ করে দিলাম, কমা। এটা হলে কি হবে, এটা হলে হবে এয়ারটেল, ট্রু ভ্যালু, কমা। না হলে কি হবে, না হলে বিএসএনএল হতে পারে, আবার টাটাও হতে পারে, তার মানে ফলস ভ্যালুতে আবার আমাকে ইফ লাগাতে হবে। ইফ যদি অর, যেহেতু বিএসএনএলের ক্ষেত্রেও দুটো কন্ডিশন আছে, 9433 আর 9434 হলে, তার মানে আমাকে আবার অর লাগাতে হবে। অর লেফট সেল অ্যাড্রেস কমা লেফট সাইড থেকে কতগুলো নিলাম, 4টে, সেটা সমান যদি কি হয় 9433, কমা অরের সেকেন্ড কন্ডিশন, এটা অরের ফার্স্ট কন্ডিশন, লেফট সাইড থেকে তুললে যদি 9433 হয়, 4টে তুললে। অরের সেকেন্ড কন্ডিশন, লেফট সাইড থেকে কার মোবাইল নাম্বারের লেফট সাইড থেকে কতগুলো তুলছি, 4টে, সেটা সমান যদি কি হয় 9434, ডাবল কোড শেষ, অরের কাজ শেষ, অরের ব্র্যাকেট শেষ। এটা হলে কি হবে বিএসএনএল, আর এটা না হলে কি হবে, বাদ বাকি তো একটাই পড়ে আছে টাটা, তাহলে আমাকে এখানে টাটা লিখে দিতে হবে, কারণ আর কোনো কন্ডিশন নেই, আর আমার ইফের প্রয়োজন নেই। আচ্ছা, একটা ইফের মধ্যেই কিন্তু বাদ বাকি ইফগুলো আমরা নিয়েছি, তাহলে সব ইফগুলোকে আমাকে শেষ করতে হবে। একটা ইফ, দুটো ইফ, 3টে ইফ, প্রত্যেকটা ইফের কিন্তু আলাদা, ইফের ব্র্যাকেটে কিন্তু কালার আলাদা, এটা একটু লক্ষ্য করবে, তাহলে বুঝতে পারবে, ভুল হবে না। এন্টার দিলাম, বেরিয়ে গেল, ড্র্যাগ করে নাও। এইটা হচ্ছে ফর্মুলা এটার, দেখো ড্র্যাগ করে নিলাম, সবগুলো বেরিয়ে গেল। কানেকশন চার্জেস, এটা কি বলেছে, কোম্পানি যদি বিএসএনএল হয় তাহলে 300, যদি ভোডাফোন হয় 500, যদি এয়ারটেল হয় 500, যদি টাটা হয় 400,
তাহলে এখানে বিএসএনএল হলে 300, ভোডাফোন হলে 500, এয়ারটেল হলে 500, টাটা হলে 400, তাই তো? এখানে শুধু ইফ এটা হলে এটা, এটা না হলে এটা, এটা না হলে এটা, ব্যাস, মানে এটা হলে এটা। প্রথম তুমি বলে বিএসএনএল হলে 300, না হলে ভোডাফোন এয়ারটেল টাটা হতে পারে, তাহলে ভোডাফোন হলে আবার তোমাকে ওর ফলস ভ্যালুতেই দিতে হবে। যদি ভোডাফোন হয় 500, ওর ফলস ভ্যালুতেই দিতে হবে। আবার যদি এয়ারটেল হয় 500, আর না হলে বাদ বাকি একটাই পড়ে থাকবে, টাটা 400। কেমন হবে দেখি? ইফ যদি এই কোম্পানি নেম, এই সেল অ্যাড্রেসটা সমান যদি কি হয়, বিএসএনএল, বিএসএনএল হলে কত হবে? 300। না হলে কত হবে? না হলে 500 হতে পারে, কারণ ভোডাফোনে 500, এয়ারটেলে 500, আবার 400ও হতে পারে। তার মানে এর ফলস ভ্যালুতে আবার আমাকে ইফ লাগাতে হবে। ইফ যদি কোম্পানি নেম সমান কি হয়, এটা একটা আরও ছোট করে করা যাবে, সেটা আমি বলছি, আগে এটা করে নিই তাহলে বুঝতে পারবে। ভোডাফোন, ভোডাফোন হলে কত হবে? 500। না হলে কি হবে? না হলে এয়ারটেল হলেও 500 হতে পারে, বা 400 হতে পারে। তার মানে আবার ইফ লাগাও। ইফ যদি কোম্পানি নেম সমান কি হয়, এয়ারটেল, এয়ারটেল হলে কত হবে? 500, আর বাদ বাকি কোনটা পড়ে থাকবে? এগুলো কোনোটাই না হলে তাহলে 400 হবে, কারণ টাটা তো 400। 1 2 3, তিনটে ব্র্যাকেট শেষ। হয়ে গেল? আশা করি বুঝতে পেরেছ। এটাকে আরও ছোট্ট করে করা যাবে কেমনভাবে দেখো। ভোডাফোন আর এয়ারটেল হলে 500, বিএসএনএল হলে 300, টাটা হলে 400। আমি যদি এরকম বলি, বিএসএনএল হলে হবে 300, বিএসএনএল হলে 300, এয়ারটেল হলে 400। আবার বলছি, বিএসএনএল হলে 300, এয়ারটেল হলে 400, বাদ বাকি যেগুলো পড়ে থাকবে 500। মানে বাদ বাকি পড়ে থাকা মানে কি? ভোডাফোন আর এয়ারটেল, তাই তো? ভোডাফোন আর এয়ারটেল হলে হবে 500, মানে আমি ফলস ভ্যালুতে 500ই ফেলে দিলাম। বিএসএনএল হলে 300, টাটা হলে 400, বাদ বাকি সব 500। এটা করলে আমার একটা কন্ডিশন কম দিতে হবে। কেমন হবে? ইকুয়াল ইফ ব্র্যাকেট শুরু কোম্পানি নেম সমান যদি কি হয়, বিএসএনএল, বিএসএনএল হলে কত হবে? 300, না হলে টাটা হলে 400। তাহলে আবার আমাকে একটা ইফ লাগাতে হবে। ইফ যদি কোম্পানি নেম সমান কি হয়, টাটা, তাই তো? টাটা, টাটা হলে কত হবে? 400, আর না হলে একটাই পড়ে থাকবে 500। 1 2, দুটো ব্র্যাকেট শেষ। টাটাও আগে ছিল, কানেকশন ছিল, টাটার ব্যবহার করতো। প্রথম টাটা ইন্ডিকম ছিল, তারপরে টাটা একটা জাপানিজ টেলিকম সংস্থা, ডোকোমো বলে একটা সংস্থা, তার সঙ্গে টাই আপ হয়েছিল। যাই হোক, এখন আর টাটা নেই আমাদের এখানে। আচ্ছা, এবার হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্টের ক্ষেত্রে কি বলা আছে? The Airtel and Vodafone company offer discount 10% on connection charges for those who belong to Kolkata city and age is more than 60. The Airtel and Vodafone company offer discount 10% on connection charges for those who belong to Kolkata city and age is more than 60. অর্থাৎ এয়ারটেল এবং ভোডাফোন কোম্পানি, এয়ারটেল এবং ভোডাফোন কোম্পানি তারা অফার ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে? যে যারা কলকাতা শহরের বাসিন্দা, কলকাতার বাইরে যারা, তারা কি অপরাধ করলো? যারা কলকাতা শহরের বাসিন্দা এবং যাদের এজ 60 বছরের উপরে, সিনিয়র সিটিজেন, তাদেরকে কানেকশন চার্জের ওপর 10% ছাড় দেবে। তাহলে 10% ছাড় কারা পাবে? 10% ছাড় এটা হচ্ছে ট্রু ভ্যালু, মানে এইগুলো হলে সে 10% ছাড় পাবে, না হলে সে ছাড় পাবে না, কিছুই পাবে না, জিরো। তাহলে কন্ডিশনগুলো কি কি?
হয় তাকে এয়ারটেল হতে হবে, না হলে তার ভোডাফোন থাকতে হবে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি একটাই কোম্পানি ব্যবহার করছে, এয়ারটেল এবং ভোডাফোন একসঙ্গে ব্যবহার করছে না, হয় এয়ারটেল অথবা ভোডাফোন। তাহলে হয় এয়ারটেল হতে হবে এবং ভোডাফোন, অথবা ভোডাফোন হতে হবে, হয় এয়ারটেল অথবা ভোডাফোন, এবং কলকাতা শহরে থাকতে হবে, এবং বয়স 60-এর উপরে হতে হবে। তাহলে আমার মূল জিনিসটা কি, অ্যান্ড, তাই তো? অ্যান্ডের 3টে কন্ডিশান কী কী? এয়ারটেল অথবা ভোডাফোন, অ্যান্ডের ফার্স্ট কন্ডিশান। অ্যান্ডের সেকেন্ড কন্ডিশান কি? কলকাতা শহরে থাকতে হবে। অ্যান্ডের থার্ড কন্ডিশান কি? বয়স 60-এর উপরে হবে। 3টেই হতে হবে, এই জন্য আমাকে অ্যান্ড লাগাতে হবে। এটা হতে হবে এবং এটা হতে হবে এবং এটা হতে হবে, ওই জন্য আমাকে কিন্তু অ্যান্ড লাগাতে হবে। আর দেখি কেমনভাবে হয়। ইকুয়াল, ইফ, অ্যান্ড। আচ্ছা, অ্যান্ডের ফার্স্ট কন্ডিশানটা কি? এয়ারটেল অথবা ভোডাফোন, তার মানে অর লাগিয়ে নিলাম। তাহলে এই কোম্পানি নেম যেটা আছে ই টু সেলের মধ্যে, এটা সমান কি হতে হবে? এয়ারটেল। অরের সেকেন্ড কন্ডিশান, এই ই টু সমান হতে হবে ভোডাফোন। অরের কাজ শেষ, অরের ব্র্যাকেট শেষ, কিন্তু অ্যান্ডের কাজ শেষ হয়নি। অ্যান্ডের সবে মাত্র আমি ফার্স্ট কন্ডিশানটা দিলাম। অ্যান্ডের সেকেন্ড কন্ডিশানটা কি? তার বয়সটা, তোমরা দেখবে জয়দীপের বয়স এজ যেটা আছে সেটা 25 আছে, আমি এটাকে 65 করেছি, কারণ 65 নাম না করলে একটাও রেজাল্ট তোমরা পেতে না। এই কলকাতা শহরে ছিল, কিন্তু এর যেহেতু বয়সটা 60-এর কম, সেক্ষেত্রে তাহলে এ পেতো না। আর দেখো বাদবাকি আরেকজন আছে বিমল, কলকাতার বাসিন্দা, কিন্তু বিমলের কানেকশন হচ্ছে বিএসএনএল, এয়ারটেল অথবা ভোডাফোন নয়, ওই জন্য কিন্তু বিমলও পেতো না। আমি এটাকে জাস্ট চেঞ্জ করেছি। আচ্ছা হ্যাঁ, বিটুর মধ্যে কি আছে? এজটা হতে হবে কি? গ্রেটার দেন 60, 60-এর বেশি, কমা তার সিটি, এটা যে সিটি, সেটা সমান কি হতে হবে? সরি, কলকাতা। অ্যান্ডের কাজ শেষ। অ্যান্ডের ফার্স্ট কন্ডিশন কোনটা? অ্যান্ডের ফার্স্ট কন্ডিশন ছিল এইটা, এয়ারটেল অথবা ভোডাফোন। অ্যান্ডের সেকেন্ড কন্ডিশন কোনটা? 60-এর উপরে বয়স। অ্যান্ডের থার্ড কন্ডিশন কোনটা? তার সিটি হতে হবে কলকাতা। তাহলে অ্যান্ডের কাজ শেষ, অ্যান্ডের ব্র্যাকেট শেষ। সেই সঙ্গে সঙ্গে আমার ইফের যে লজিক্যাল টেস্টটা, মানে যে কন্ডিশনটা, সেটা কিন্তু তৈরি। কমা দাও, এটার সঙ্গে মিললে কি হবে? এই কানেকশান চার্জ যেটা আছে সেটার 10%, মানে এটা ইন্টু 10/100 এটা লাগাতে পারো, অথবা 10% সিম্বল দিয়ে দিতে পারো, পার্সেন্ট অপারেটর ব্যবহার করতে পারো। হলো, এটা হবে। আর না হলে কি হবে? এই কন্ডিশনের সঙ্গে না মিললে, কিছুই যেহেতু বলা নেই, তাহলে জিরো, ব্র্যাকেট শেষ, এন্টার। কি হলো? বেরোল না কেন? একদম এখানে ভোডাফোন স্পেলিংটা ভুল লিখেছি, VODA, যার জন্য খুঁজে পাচ্ছে না। ওকে, এবার দেখো হয়েছে, বেরিয়েছে। আচ্ছা, তোমাদের এটাতে আরও একটা কাজ আছে। কি কাজ আছে? সেটা হচ্ছে, আমি একটা দেখাচ্ছি, তোমরা এটা পরবর্তীকালে করে নেবে। যেমন যদি কোম্পানি বিএসএনএল হয়, তাহলে 4 কালার, মানে লেখার কালারটা, মানে যেটা টেক্সট কালার, সেটা রেড হয়ে যাবে। ভোডাফোন হলে ব্লু হয়ে যাবে, এয়ারটেল হলে পিঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এইটা করবে কেমনভাবে? এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে করা হয়। আমি একটা জাস্ট ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, পরবর্তীকালে হয়তো তোমরা কাজ করবে। আমি এন্টার টেবিলটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? কোথায় ভোডাফোন লেখা আছে আমি জানি না, সিলেক্ট করে নিলাম। কন্ডিশনাল ফরম্যাটিং এই হোম ট্যাবের মধ্যেই পাবে, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে আসবে। আসার পর এই যে নিউ রুল এখানে ক্লিক করবে। ক্লিক করে এইখানে দেখো অনেকগুলো অপশান পাবে, তার মধ্যে এই যে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট, সেকেন্ড অপশানটা, ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট, এখানে আসবে। এখানে যে সেল ভ্যালু, ফরম্যাট অনলি সেলস উইথ, এই জায়গায় আসবে, দিয়ে দেখো এখানে সেল ভ্যালু আছে, সেল ভ্যালু থাকবে। এইখানে যে বিটুইন আছে, বিটুইনটাকে করবে ইকুয়াল টু, আর এর পাশেই কন্ডিশনের যে জায়গাটা আছে, এখানে তুমি লিখে দাও কি? আচ্ছা, প্রথমে আমি বিএসএনএল করছি, বিএসএনএল হলে রেড, বিএসএনএল লিখে দিলাম এই জায়গাটাতে, বিএসএনএল দিয়ে ফরম্যাট যেটা আছে, ফরম্যাটে ক্লিক করো।
এই যে কালার দেখতে পাচ্ছ, কালার অটোমেটিক আছে, এটাকে আমি রেড করে দিলাম, দিয়ে ওকে, আবার এটাকে ওকে করে দাও। দেখো বিএসএনএল যেখানে ছিল রেড হয়ে আছে, হয়েছে। এইভাবে তোমরা পরে কালারগুলো করো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।